আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু HM একাডেমি। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী থেকে বেসিক পয়েন্ট শিখব। আশা করছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি ফলো করবে। কোনো পয়েন্ট না বুঝলে কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আলোচনা করার আগে আমরা একটু করে জেনে নিচ্ছি ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি। আমরা জানি প্রত্যেকটা কোম্পানি ব্যাংকের সাথে লেনদেন করে, তাই না? ইভেন কিছু কোম্পানি আছে যারা 100% লেনদেন কিন্তু ব্যাংকের মাধ্যমেই করে, নগদ কোনো লেনদেন করে না। আচ্ছা, এখন এই যে কন্টিনিউ ব্যাংকের সাথে লেনদেন করেই যাচ্ছে, ব্যবসায়ীরা তাদের এই লেনদেনের হিসাবটা মেনটেন করে নগদান বইয়ের মাধ্যমে, নগদান বইয়ের অন্তর্ভুক্ত অথবা রেকর্ডের মাধ্যমে তার ব্যাংকিং লেনদেনটা সে সম্পাদন করে। অন্যদিকে ব্যাংক ব্যবসায়ীর অ্যাকাউন্টটা মেনটেন করে পাস বইয়ের মাধ্যমে, অথবা আধুনিক যুগে সেটা হয়ে যাচ্ছে ব্যাংক বিবরণীর মাধ্যমে। একটা নির্দিষ্ট সময়ে দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো জানতে চায় যে ব্যাংকের হিসেবে যে পরিমাণ টাকা আছে কোম্পানির অ্যাকাউন্টে, সে পরিমাণ টাকাটা তার নগদান বইয়ের সাথে মিল আছে কিনা, নগদান বইয়ের সাথে গড় মিল আছে কিনা। এই গড় মিলটা সাধারণত বড় কোম্পানিগুলো প্রত্যেক মাসেই চেক করতে পারে, অথবা যেগুলো ছোট কোম্পানি এগুলো সাধারণত 3 মাস অন্তর অন্তর চেকিং করে যে ব্যাংকের সাথে তার নগদান বইয়ের অ্যামাউন্টটা মিলিয়ে দেখে। এখন ব্যাংকের হিসেবে যে পরিমাণ টাকা আছে অথবা নগদান বইয়ের হিসেবে যে পরিমাণ টাকা আছে, এটা বিভিন্ন কারণে গড়মিল হয়ে যায়। তাহলে আমরা প্রথমেই দেখব এই গড়মিলটা আসলে হয় কেন, কেন আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হয়। ঠিক আছে, তো সেগুলো আমরা প্র্যাকটিক্যালি শিখব। এই ব্যাংক সমন্বয় বিবরণী চ্যাপ্টারটা যদি আমরা প্র্যাকটিক্যালি একটু করে মিলিয়ে দেখতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের শিক্ষাটা অনেক পারফেক্ট হবে এবং আমাদের কখনো ভুল হবে না, এবং প্র্যাকটিক্যাল জীবনেও কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। প্রথমে একটি লেনদেন এখানে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ব্যাংকে চেক জমা। ব্যবসায়ী ব্যাংকে চেক জমা দিয়েছে। ব্যবসায়ী ব্যাংকে চেক জমা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা জাবেদা দিবে, তাই না? জাবেদাটা কি দিবে আমরা একটু করে খেয়াল করি। দিকে জাবেদা দিবে, সে ব্যাংক বাড়ায় ফেলবে, সে যদি ব্যাংক বাড়ায় ফেলে তাহলে তার সম্পদ বাড়বে, তাহলে ব্যাংক হিসাবকে সে ডেবিট করবে, তাই না? যার কাছ থেকে চেক পেয়েছিল সেটা নিশ্চয়ই তার দেনাদার হবে, দেনাদার হিসাবকে ক্রেডিট করে ফেললো, অথবা এখানে প্রাপ্য বিলও হতে পারে, তাই না? তাহলে একটা এই জাবেদার মিনিং আমরা বুঝেছি। ব্যাংক বেড়েছে, একটা সম্পদ বেড়েছে, এই কারণে ডেবিট। আর একটা সম্পদ আমার হ্রাস পেয়েছে, যে দেনাদার আমাকে চেক দিয়েছিল তার কাছ থেকে আমি আর টাকা পাবো না ধরে নিচ্ছি, সুতরাং তাকে আমরা কমিয়ে ফেলেছি, এই কারণে ওকে আমরা ক্রেডিট করেছি। সম্পদ একটা কমার কারণে আমরা ক্রেডিট করেছি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমি ব্যাংক কিন্তু বাড়িয়েছি এই লেনদেনের কারণে, ব্যাংকে চেক জমা নগদান মধ্যে এভাবে অন্তর্ভুক্ত হলো। আমরা যদি হিসেব করি যে ব্যাংক সমন্বয় বিবরণীটা আমরা করব 30 জুন তারিখের জন্য, অর্থাৎ জুন মাসের লেনদেনের আমরা সমন্বয় করতে চাচ্ছি। তো জুন মাসের লেনদেনে যদি সমন্বয় করি, আমরা আরও ধরে নিচ্ছি ব্যাংকে চেক জমা এটা আমাদের হয়েছে 29 জুন। আলোচনার সুবিধার জন্য আমরা সেটা ধরে নিচ্ছি 29 জুনে কি হয়েছে, 29 জুনে কিন্তু আমরা ব্যাংকে চেকটা জমা দিয়েছিলাম। তাহলে এখন দেখা যাচ্ছে যে ব্যাংকে চেক জমা দেওয়ার সাথে সাথে আমি ধরে নিচ্ছি ব্যাংক আমার চেকের টাকাটা দেনাদারের অ্যাকাউন্ট থেকে কালেকশন করে আমার অ্যাকাউন্টে জমা দিয়ে ফেলবে। দ্যাট মিনস আমার ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে। কিন্তু একদিনের মাথায় আসলে ব্যাংক এই কাজটি নাও করতে পারে। ঠিক আছে, ব্যাংক একদিনের মাথায় চেকটা নিয়ে দেনাদারের কাছ থেকে টাকাটা কালেকশন করে আমার অ্যাকাউন্টে জমা নাও দিতে পারে। ঠিক আছে, তাহলে সেই কারণে ব্যাংকের সাথে আমার গরমিল দেখা দিবে। ব্যাংক কিন্তু টাকাটা কালেকশন করার পরে তারপরে গিয়ে তার বইতে সে অন্তর্ভুক্ত করবে, তার বইতে সে জাবেদা দিবে, তার বইতে পাস বইতে অথবা ব্যাংক বিবরণীতে আমার অ্যাকাউন্টটা বাড়াবে। এখন আমি অঙ্ক করছি কিন্তু 30 তারিখের জন্য। ঠিক আছে, অঙ্ক করছি কিন্তু আমি 30 জুনের জন্য।
তাহলে একদিনের মাথায় ব্যাংক কিন্তু এই কাজটি করতে পারেনি, ওদিকে আমি দেখাচ্ছি ব্যাংকে টাকা বেড়ে গেছে, তাহলে ব্যাংকের সাথে আমার একটা গরমিল দেখা দেবে। এখন এই গরমিলটা ঠিক করার জন্য আমাকে কি করতে হবে, ব্যাংক বাড়াবো নাকি কমাবো? অবশ্যই ব্যাংক আমাকে কমিয়ে দিতে হবে, যেহেতু আমি ধরে নিয়েছিলাম ব্যাংক বাড়বে, ব্যাংক হিসাব ডেবিট করেছি। তাহলে এখন আমি একটা এখন একটা আমি জাবেদা দিব, জাবেদাটা কি দিব আমি, এখন আমি আগে যেটা করেছি সেটা উল্টা জাবেদাটা দিয়ে দিব। দেনাদার হিসাবকে আমি ডেবিট করে দিব, ওইদিকে ব্যাংক হিসাবটাকে আমি ক্রেডিট করে দিব। ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক কিন্তু কিছুই করেনি, পাসবই অথবা ব্যাংক বিবরণীতে কোনো কিছুই হয়নি, কারণ ব্যাংক টাকাটা কালেকশন করার পরেই কিন্তু জাবেদা দিবে। তাহলে আমরা একটু বুঝে গেছি, এই ট্রানজ্যাকশনের কারণেই কিন্তু ব্যাংকের সাথে গরমিল দেখা দিতে পারে। আমরা যদি একটা অ্যামাউন্ট দিয়ে দিই, আমরা ধরে নিচ্ছি জমা দিয়েছিল 5,000 টাকা, তাহলে 5,000 টাকা আমরা এখানে অ্যাডজাস্ট করে নিব। তাহলে ব্যাংকে চেক জমা দেওয়ার পরে আরেকটা কারণও কিন্তু গরমিল হতে পারে। একটা কারণ তো আমরা বলেছি ব্যাংক পর্যাপ্ত সময় পাইনি, 29 তারিখে আমি জমা দিয়েছি চেকটা, 30 তারিখে এসে আমি মিলাতে চাচ্ছি, 30 তারিখে একদিনের মাথায় ব্যাংকে এই কাজটা করতে পারেনি, সুতরাং গরমিল দেখা দিয়েছে। এরপরে আরও একটা কারণও কিন্তু গরমিল হতে পারে। আমি ধরে নিচ্ছি ব্যাংক পর্যাপ্ত সময় পেয়েছিল, আমি ধরে নিচ্ছি চেকটা ব্যাংক আমি জমা দিয়েছিলাম 20 তারিখে, তাহলে 10 দিন ব্যাংকের হাতে সময় ছিল। এখন দেনাদারের কাছে যখন চেকটা নেওয়া হলো, দেনাদারের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই, তাহলে চেকটা কি হলো, প্রত্যাখ্যান হলো। তাহলে চেক প্রত্যাখ্যান হওয়ার কারণেও কিন্তু গরমিল দেখা দিতে পারে, ঠিক আছে? কারণ আমি ব্যাংকে চেক জমা দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্ট বাড়িয়ে দিয়েছি, ব্যাংক যার কাছ থেকে টাকাটা সংগ্রহ করার কথা তার কাছে যখন গেল তখন দেখা গেল তার অ্যাকাউন্টে টাকা নেই, সুতরাং ব্যাংক আমার অ্যাকাউন্টটা বাড়ায়নি, ব্যাংক আমাকে ইনফর্ম করেছে যে চেকটা প্রত্যাখ্যাত হয়েছে। তাহলে তখনও কিন্তু আমাকে সেম জাবেদাটা দিতে হবে, ব্যাংক আমাকে তখনও আগে বাড়িয়েছি, এরপর আমি কমিয়ে দিব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে স্টুডেন্টের একটা জায়গায় কনফিউশনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমি প্রথমে যে উদ্বৃত্ত দিয়ে অঙ্কটা শুরু করব, সেই উদ্বৃত্তের সাথে আমি কি যোগ করব নাকি বিয়োগ করব, এটা আমাদেরকে হর হামেশা এই সমস্যাটা হচ্ছে। তো আমি তোমাদেরকে অ্যাডভাইস করতে পারি, সেটা হচ্ছে আমরা যোগ বিয়োগটা পরে চিন্তা করব, আগে আমরা চিন্তা করব যে এখানে প্রকৃতপক্ষে ঘটনাটা কি হয়েছিল, প্রবলেমটা কোথায় হয়েছে, এবং পরবর্তী ধাপে আমরা চিন্তা করব আমি এখন কি জাবেদা দিব। প্রথমে কি জাবেদা দিয়েছিলাম, এখন সংশোধনের কারণে কি জাবেদা দিব। যদি জাবেদা বুঝতে পারি তাহলে আমাদের যোগ বিয়োগটা একদম সহজ হয়ে যাবে। জাবেদা না বুঝে ঘটনার ভিতরে প্রবেশ না করে শুধু আমি যোগ বিয়োগের তালে যদি থাকি তাহলে কিন্তু আমার বেসিকটা আমার শিখা হবে না। আচ্ছা, আমরা যদি এই এক্সাম্পলটাই ধরি, আমরা অঙ্কটা যদি শুরু করি, নগদান বই মোতাবেক ব্যাংক জমা, একটু ভালো করে খেয়াল করো, নগদান বই মোতাবেক ব্যাংক জমা। আমি অঙ্কটা শুরু করেছি, নগদান বই মোতাবেক ব্যাংক জমা, প্রশ্নে দেয়া আছে 50,000। একটু ভালো করে খেয়াল করো, অঙ্কটা শুরু করেছি নগদান বই মোতাবেক ব্যাংক জমা 50,000। এই নগদান বই মোতাবেক যে ব্যাংক জমা দেখাচ্ছে, এখানে ব্যাংক হিসেব কি ডেবিটে আছে নাকি ক্রেডিটে আছে বলো তো? ব্যাংকে আমার টাকা জমা আছে, এটা আমার জন্য অ্যাসেট, তাহলে ব্যাংক হিসেবে এখানে কি আছে, ডেবিটে আছে। তাহলে ব্যাংক হিসেবে এখানে আমরা ডেবিট লিখলাম। সংশোধন, আমরা এর আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম ব্যাংকে চেক জমা 5,000, এটা যখন আমি সংশোধন দিয়েছি তখন ব্যাংক হিসেবটা আমি এখানে কি করেছি, ক্রেডিট করেছি সংশোধনের জন্য। অঙ্কটা শুরু করেছি নগদান বই মোতাবেক ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত দিয়ে, ব্যাংকটা এখানে কিসে আছে, ব্যাংকটা এখানে আছে ডেবিটে, কারেকশন করছি ব্যাংক হিসাবটা ক্রেডিট দিয়ে। তাহলে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে? অবশ্যই বিয়োগ করতে হবে, ডেবিট এবং ক্রেডিট না, আমরা জানি সেম টাইপের হলে যদি ডেবিট আবারও ডেবিট হয় যোগ হবে, ডেবিট যদি ক্রেডিট করতে হয় তাহলে বিয়োগ করতে হবে, একদম সহজ না? এখন যদি সেম অঙ্কটা যদি হতো যে নগদান বই মোতাবেক ব্যাংক জমা না দিয়ে আমি বললাম ব্যাংক জমাতিরিক্ত, এটা দিয়ে আমার অঙ্কটা শুরু হয়েছে, নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, তাহলে ব্যাংক হিসাবটা নগদান বই হিসেব মোতাবেক ব্যাংক হিসাবটা ডেবিটে আছে নাকি ক্রেডিটে আছে? ব্যাংক হিসাবটা ক্রেডিট ব্যালেন্স আছে, যেহেতু জমাতিরিক্ত আমার জন্য লাইবিলিটিস। তাহলে এখন ব্যাংকটা যদি আমি ক্রেডিটে এখানে দেখাই,
এরপরে কারেকশন করার সময় আগের কেস, ব্যাংকে চেক জমা, ব্যাংক সময় পাইনি জমা দেওয়ার জন্য, আমার অ্যাকাউন্টে বাড়ানোর জন্য। এখন আমাকে কারেকশন করতে হচ্ছে, ব্যাংকের সাথে আমি মিলাচ্ছি। তাহলে এখানে ব্যাংক আমি ক্রেডিট করছি না, অঙ্কটা শুরু করেছি কিন্তু নগদান বই মোতাবেক ব্যাংক জমা ক্রেডিট উদ্বুদ্ধ দিয়ে। তাহলে এখানেও ক্রেডিট, এখানেও ক্রেডিট। এখন কি করতে হবে সেটা অবশ্যই যোগ করে দিতে হবে। তাহলে আমাদেরকে একদম বেসিক থেকে শিখতে হবে। শুধু আমি ব্যাংকের মতো হব নাকি ব্যাংক আমার মতো হবে এই ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু তাহলে শিখাটা পারফেকশন হবে না। হয়তো কোনোভাবে অঙ্ক মিলে যাবে, কিন্তু এই মিলে যাওয়াটা আসলে শিখা না। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি, ব্যালেন্স যেভাবে দেয়া থাকুক আমি এভাবে অঙ্কটা করতে পারবো। ব্যাংকের বিবরণী হিসেবে আমি সেটা পরে আসছি। তাহলে একটা লেনদেন আমরা বুঝে ফেললাম। আমি দ্বিতীয় আরেকটা লেনদেন তোমাদেরকে দেখাচ্ছি। একটা গরমিল হতে পারে, তাহলে ব্যাংকে চেক জমা দিয়েছি কিন্তু ব্যাংক চেকের টাকাটা কালেকশন করতে পারে নাই, এটা একটা গরমিল। আমরা যদি আরেকটা লেনদেন দেখাই, ইস্যুকৃত চেক, চেক ইস্যু দিয়ে যদি আমরা একটু বলি, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি। এখানে আরেকটা লেনদেন দেখো, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি। এখানে চেক ইস্যু করার সাথে সাথেই কিন্তু ব্যবসায়ী অথবা আমানতকারী একটা জাবাতা দিবে। সে জাবাতাটা কি দিবে? সে জাবাতাটা দিবে পাওনাদার পাওনাদার হিসাবকে ডেবিট করবে, ওদিকে ব্যাংকটাকে সে কি করবে? কমাই ফেলবে, ব্যাংক হিসাব ক্রেডিট করে ফেলবে। ঠিক আছে, আমরা দুইটা সেম করে দিচ্ছি। তাহলে ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি। চেক ইস্যু করার সাথে সাথে ব্যবসায়ী একটা জাবাতা দিয়েছিল, ব্যবসায়ী ধরে নিয়েছিল তার পাওনাদার অন টাইম চেকটা নিয়ে তার অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিয়ে যাবে। এই কারণে সে কি করেছে? ব্যাংকটা কমিয়ে ফেলছে, মনে ধরে নিচ্ছে ব্যাংক থেকে টাকা চলে যাবে। অন্যদিকে যে পাওনাদার তার কাছ থেকে টাকা পেতো সে আর টাকা পাবে না। তাহলে পাওনাদার আসার কারণে সেটাকে আমরা লায়াবিলিটিস ডিক্রিজ, দায় যদি হ্রাস পায় আমরা সেটাকে কি করব? ডেবিট করব। তাহলে জাবাতাটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা অঙ্ক করার সুবিধার জন্য ধরে নিচ্ছি এই ইস্যুকৃত চেক ইস্যু করেছিলাম আমি, চেক ইস্যু করেছিলাম আমি 28শে জুনে। এই চেকটা আমার পাওনাদারকে দিয়েছিলাম 28শে জুনে। আমি ব্যাংক সমন্বয় বিবরণী করছি 30শে জুনে এসে। ঠিক আছে, মাসের শেষ দিনে এসে 30শে জুন তারিখে আমার ব্যাংক সমন্বয় বিবরণী আমি করব। তাহলে পাওনাদার এই 2 দিন সময় পেয়েছিল চেকটা উপস্থাপন করার জন্য। এই 2 দিনের মধ্যে পাওনাদার চেক নিয়ে আমার ব্যাংকে হাজির হয়নি। তো পাওনাদার যদি চেক নিয়ে আমার ব্যাংকে হাজির না হয় তাহলে ব্যাংক কি কোনো তার বইতে কোনো লিপিবদ্ধ করবে? লিপিবদ্ধ তো করবে না। আমার অ্যাকাউন্ট থেকে টাকা যদি নিয়ে যায়, চলে যায়, তারপরে না ব্যাংক তার পাসবই অথবা ব্যাংক বিবরণীতে অন্তর্ভুক্ত করবে। তাহলে ব্যাংক কিছু না করে চুপ করে থাকবে। এদিকে আমি প্রথমে যেটা করেছিলাম, এখন দেখা যাচ্ছে যে এই অ্যামাউন্টটা আমি আলোচনার সুবিধার জন্য ধরে নিচ্ছি। পাসবই মোতাবেক এখন আমার 1 লাখ টাকা দেখাচ্ছে। ঠিক আছে, আর এদিকে ইস্যু আমি চেক ইস্যু করেছিলাম কিন্তু 10,000 টাকার। ভালো করে বুঝে নাও, চেক ইস্যু করেছিলাম 10,000 টাকার। ব্যাংক বলছে আমার অ্যাকাউন্টে টাকা আছে 1 লাখ টাকা। আমি বলছি অ্যাকাউন্টে কত টাকা আছে? আমি বলছি আমার অ্যাকাউন্টে আছে 90,000 টাকা। আমি কম বলছি 10,000 টাকা, কারণ আমি ধরে নিয়েছিলাম এই 10,000 টাকাটা আমার পাওনাদার নিয়ে যাবে। পাওনাদার যেহেতু নিয়ে যায় নাই, তাহলে আমার হিসেবে দেখা যাচ্ছে 90,000 টাকা। ওদিকে ব্যাংকের হিসেবে কত টাকা দেখাচ্ছে? 1 লক্ষ টাকা। কারণটা বুঝছি যে 10,000 টাকা কেন গরমিল হয়ে গেল। এখন আমরা এটাকে ঠিক করব। তাহলে ঠিক করার জন্য কি করতে হবে? আমার অ্যাকাউন্টটা কি বাড়াবো নাকি কমাবো? অবশ্যই আমাকে অ্যাকাউন্টটা বাড়িয়ে দিতে হবে, কারণ আমি তো আগে তো ব্যাংক কমিয়ে ফেলছিলাম। ব্যাংক কমিয়ে ফেলছিলাম এই ধারণা করে, সেটা আমি বলেছি। তাহলে এখন আমরা আগের অবস্থানে ফিরে যাব। সংশোধন আমরা যখন দিব তখন আমরা ব্যাংক হিসাবটাকে কি করে ফেলবো? ব্যাংক হিসাবটাকে আমরা ডেবিট করে দিব, এদিকে পাওনাদার হিসাবটাকে ক্রেডিট করে দিব। পাওনাদার হিসাবটাকে আমরা ক্রেডিট করে দিলাম। ঠিক আছে, এখন আর একটা প্রশ্ন সবসময় আসে যে আমি যোগ করব নাকি বিয়োগ করব।
যোগ করবো নাকি বিয়োগ করবো সেটা ডিপেন্ড করবে আমি কোন ফিগার দিয়ে অঙ্কটা শুরু করেছি। কিছুক্ষণ আগে যেটা আমরা বেসিক বলেছি, আমি যদি বলি যে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, আমি এই ফিগারে আছি, অঙ্কটা শুরু করেছি কি দিয়ে, নগদান বই মোতাবেক। আমি নগদানটাও লিখে দিচ্ছি, নগদান বই মোতাবেক। এরপর আমরা অঙ্ক দেখাবো বিস্তারিত। আমি এখানে এটা আসলে বেসিক ক্লাস, বেসিক ডেভেলপমেন্টের জন্য। এরপর আমরা পূর্ণাঙ্গ অঙ্ক প্র্যাকটিস করব। তো নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত দিয়ে আমি অঙ্কটা শুরু করেছি। তাহলে এখানে ব্যাংকটা কি পর্যায়ে আছে, নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত হলে ব্যাংকটা অবশ্যই ক্রেডিট ব্যালেন্সে আছে, তাই না? ব্যাংক জমা অতিরিক্ত কারেকশন করার সময় আমি যখন এখানে কারেকশন দিয়েছি তখন ব্যাংক হিসেবে আমি কি করেছি, ডেবিট করেছি। অঙ্কটা শুরু করেছি ব্যাংক হিসাব ক্রেডিট দিয়ে, এখানে ব্যাংক হিসাব ডেবিট করতে হচ্ছে কারেকশনের জন্য। তাহলে এটা এই ব্যালেন্সের সাথে যোগ করবো নাকি বিয়োগ করব? অবশ্যই বিয়োগ করব, কারণ বিপরীত, একটা ক্রেডিট আর একটা ডেবিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তাহলে এইসব কারণেই কিন্তু, তাহলে এটা বিভিন্ন কারণে হতে পারে যে ইস্যুকৃত চেক, এটা এর ল্যাঙ্গুয়েজটা, এই ট্রানজাকশনটা যে গড়মিলটা বিভিন্ন, অথবা ইস্যুকৃত চেকের টাকা আদায় হয়নি, যে সময় আদায় হওয়ার কথা সেই সময়ের মধ্যে আদায় হয়নি, অথবা আমার পাওনাদার চেকটা নিয়ে অন টাইম উপস্থিত হয়নি, তাহলে ইস্যুকের কারণে গড়মিল হতে পারে। আচ্ছা, আর যেগুলো খুব ইজি লেনদেন, সেটা হচ্ছে ধরো ব্যাংক চার্জ। ব্যাংক আমার ওই জমাতিরিক্ত টাকার কারণে চার্জ কেটেছে আমার অ্যাকাউন্ট থেকে 200 টাকা, ব্যাংক চার্জ 200 টাকা। এই ব্যাংক চার্জ ব্যাংক যে কেটেছে আমার অ্যাকাউন্ট থেকে, আমার অ্যাকাউন্ট কমায় ফেলছে, এই খবরটা আমি জানি না। এই খবরটা আমি না জানার কারণে তাহলে এখন আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। ব্যাংক এখন আমি কমাবো নাকি বাড়াবো? ব্যাংক অবশ্যই কমায় ফেলতে হবে। ব্যাংক কমানো মানে কি? ব্যাংক হিসাবটাকে ডেবিট করা নাকি ক্রেডিট করা? ব্যাংক হিসাবটাকে আমরা ক্রেডিট করে ফেলবো, ঠিক আছে? তাহলে অঙ্কটা যদি শুরু হয় নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, তার মানে ব্যাংক ব্যালেন্স নগদান বই হিসেবে ক্রেডিটে আছে, আবার ব্যাংক জমা অতিরিক্ত 200 টাকা, এটাও ক্রেডিট, তাহলে আমাকে কি করতে হবে? তখন যোগ করে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর ব্যাংক চার্জ, যদি আমরা অঙ্কটা শুরু করি নগদান বই মোতাবেক ব্যাংক জমা, তার মানে আমার নগদান বই ব্যাংকের ডেবিট ব্যালেন্স দেখাচ্ছে, এখন ব্যাংক চার্জ হচ্ছে, ব্যাংক চার্জের কারণে আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে, ব্যাংক হিসাবটাকে আমি ক্রেডিট করব। তো ব্যাংক হিসাবটাকে যদি আমি ক্রেডিট করি তাহলে আমাকে এখন এখানে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে, কারণ আমার শুরুর ব্যালেন্সটা হচ্ছে ডেবিট, এখন আমাকে ব্যাংকটা ক্রেডিট করতে হচ্ছে। আশা করি তোমরা যোগ বিয়োগের ব্যাপারটা বুঝতে পেরেছ। সেমভাবে আরও কিছু পয়েন্ট থাকতে পারে। ব্যাংক জমার উপরে ব্যাংক আমাকে সুদ দিতে পারে, এই ব্যাংক সুদ আমার জন্য কি হচ্ছে? আয় হচ্ছে। ব্যাংক তার কাজ করে ফেলেছে, এই ব্যাংকে টাকা জমা আছে, ব্যাংক সুদ আমাকে ব্যাংক দিয়েছে, সুতরাং ব্যাংক আমার হিসাবটাকে কি করে ফেলছে? বাড়াই ফেলছে, আমার হিসাবটাকে ব্যাংক ক্রেডিট করেছে, ঠিক আছে? তাহলে এখন আমাকেও কি করতে হবে? আমাকেও তাহলে ব্যাংক হিসাবটাকে ডেবিট করে দিতে হবে, আমাকেও ব্যাংক বাড়াই ফেলতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো আসলে সহজে বুঝে যায়। এরপরে আরও কিছু লেনদেন থাকতে পারে, সেটা হচ্ছে আমার দেনাদার সরাসরি ব্যাংকে টাকা জমা দিয়ে ফেলছে, যে খবরটা আমি জানি না, ঠিক আছে? আমি একজনের কাছ থেকে 1 লাখ টাকা পেতাম একটা দেনাদারের কাছ থেকে, দেনাদার আমাকে ইনফর্ম না করে সরাসরি আমার অ্যাকাউন্টে টাকাটা জমা দিয়ে ফেলেছে। তাহলে টাকা জমা দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাংক জাবাদা দিয়ে ফেলেছে, ব্যাংক আমার হিসাবটাকে কি করেছে? আমার হিসাবটাকে ক্রেডিট করেছে, ঠিক আছে? আমার ব্যাংকে টাকা আছে, এই টাকাটা ব্যাংকের জন্য, এই টাকাটা ব্যাংকের জন্য লাইবিলিটিস, আমার জন্য অ্যাসেট। তাহলে ব্যাংক লাইবিলিটি আরও বাড়িয়েছে, ঠিক আছে? ব্যাংক হিসাবটাকে ক্রেডিট করেছে, এই খবরটা তো আমি জানি না। তাহলে এখন আমাকে কি করতে হবে? অ্যাডজাস্টমেন্টের জন্য আমাকে আমার ব্যাংক হিসাবটা বাড়াই দিতে হবে, তার মানে আমাকে ব্যাংক হিসাবটা ডেবিট করতে হবে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাংক সমন্বয় বিবরণীর বেসিক পয়েন্ট। আমরা নেক্সট টিউটোরিয়ালে একটি পূর্ণাঙ্গ অঙ্ক করব।